হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে স্বাগতম আমাদের প্রতিজ্ঞার প্ল্যাটফর্মে। এবং আমরা যেটা শুরু করেছিলাম, অর্থাৎ আমাদের একটা কম্প্যাক্ট সিরিজ চালু হয়েছিল, যে সিরিজে আপনারা ইতিমধ্যেই বায়োলজি 2টা ক্লাস পেয়ে গিয়েছেন। এবং এই 2টা ক্লাসে আমরা চেষ্টা করেছি যে বায়োলজির যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার এসএসসি বায়োলজি, সেই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টারে একদম ডিটেলসে আলোচনা করার, কোনো টপিক বাদ দেওয়া হয় নাই, কোনো এমসিকিউ ডিটেলে বাদ দেওয়া হয় নাই, এবং যতগুলা সিকিউ এর কমন টপিক আছে সেগুলো দাগাই দেওয়া হয়েছে, রাইট? সো এগুলো যদি আপনি ক্লাস করে ফেলেন, আপনার বেসিক ক্লিয়ার হয়ে যাবে, আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি অটোমেটিকলি সিকিউ অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ, এবং গত 2টা ক্লাসে আপনাদের যে কমপ্লেন্টটা ছিল যে ভাই ইংলিশ ভার্সনের জন্য যে ট্রান্সলেশনগুলো সেগুলো করা হয়নি, আমি সেকেন্ড ক্লাসে চেষ্টা করছি মোটামুটি, বাট থার্ড ক্লাসে অবভিয়াসলি আপনারা ফুল সাপোর্টটা ইংলিশ ভার্সনের পক্ষ থেকে পেয়ে যাবেন। গত 2টা ক্লাসের যে ইংলিশ ভার্সন একটা ব্যাপার ছিল সেটার জন্য সরি। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা আজকের যেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেল ডিভিশন, অর্থাৎ আমাদের কোষ বিভাজন। এই কোষ বিভাজন চ্যাপ্টারটা আপনাদের চ্যাপ্টার 3, এবং এখান থেকে একটা সিকিউ আপনি ইজিলি কমন পাবেন। যেহেতু চ্যাপ্টারটা অনেক সোজা এবং চ্যাপ্টারটা অনেক ছোট, এই জন্য আপনি অনেক কম সময়ে চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট করতে পারবেন। এবং যদি আপনি এই চ্যাপ্টারটা পড়ে ফেলেন তাহলে কিন্তু একটা সিকিউ শিওর এখান থেকে আপনি কমন পাইতে পারতেছেন। এবং খুবই কিছু স্পেসিফিক জায়গা থেকে এখান থেকে এমসিকিউ আসে। আপনি যদি সিকিউর পার্টগুলো পড়েন এই চ্যাপ্টার থেকে, এখান থেকে অলরেডি আপনি এমসিকিউ কমন পেয়ে গিয়েছেন। সুতরাং এই চ্যাপ্টারটা অনেক সোজা এবং আমরা চেষ্টা করবো খুব কম টাইমের মধ্যে খুবই কম্প্যাক্ট ওয়েতে চ্যাপ্টারটা শেষ করার। চলেন শুরু করি আমরা। হ্যাঁ, তাহলে প্রথমেই এই জিনিসটা নিয়ে সেটা যে শুরু হয় সেটা হচ্ছে কোষ বিভাজনের প্রকারভেদ বা টাইপস অফ সেল ডিভিশন। আমরা জানি আমাদের বডিতে সেল কয় ধরনের আছে। আমরা যদি দেখি যে আমাদের বডিতে সেলের যেই কাজ অর্থাৎ ফাংশন, এই ফাংশন অনুযায়ী আমরা সেলকে বা কোষকে 2টা ভাগে ভাগ করছিলাম, তাই না? একটা ছিল আমাদের অযৌন সরি ওকে হ্যাঁ, একটা ছিল আমাদের সোমাইট বা সোমাটিক সেল, বা এটার বাংলা হচ্ছে দেহকোষ, তাই না? আরেকটা ছিল আমাদের জেনেটিক সেল বা জনন কোষ, রাইট? তাহলে একটা ছিল আমাদের দেহকোষ আর একটা ছিল জনন কোষ। এই 2 ধরনের ফাংশনাল অনুযায়ী, অর্থাৎ এদের ফাংশন অনুযায়ী আমরা কোষকে এই 2 ধরনের ভাগে ভাগ করতে পারছিলাম, রাইট? এবার কোষ বিভাজন কিরকম হবে? আমরা তো জানি যে আপনার দেহে যদি কোষ বিভাজিত না হয় তাহলে আপনি দেহ অনুযায়ী লম্বা হবেন না। আপনার দেহ যদি কোষ বিভাজন না হয়, জনন কোষের বিভাজনগুলো না হয়, তাহলে সেখান থেকে জনন কোষের যৌন জননগুলো সম্পন্ন হবে না, তাই না? তাহলে এই যে প্রত্যেকটা যে ওয়েতে আমাদের কোষগুলো প্রতিনিয়ত বিভাজিত হচ্ছে এবং এখান থেকে নতুন কোষ তৈরি হচ্ছে, এটাকে আমরা কি বলতেছি? কোষ বিভাজন। এবং প্রথমে আমাদের জানতে হবে যে কোষ বিভাজন ভাইয়া কয় ধরনের হয়। আমরা জানবো কোষ বিভাজন এটা ভাইয়া 2 ধরনের হয় আমরা জানি। একটা হচ্ছে মানে বেসিক্যালি প্রধানত 2 ধরনের, মাইটোসিস 2 ধরনের না, আসলে 3 ধরনের হয়, বাট আমরা যেই 2টা নিয়ে বেশি আলোচনা করি সেটা হচ্ছে এইটা, মাইটোসিস, তারপরে হচ্ছে মিওসিস। আর আমরা আদি কোষ কিংবা যাদের কোষটা সুগঠিত নয় ওদের কোষ নিয়ে আমরা আরেকটা আলোচনা করি, সেটা হচ্ছে অ্যামাইটোসিস, তাই না? তাহলে আমরা 3 ভাগে কোষের বিভাজনটাকে ব্যাখ্যা করলাম। হ্যাঁ, তাহলে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। হ্যাঁ, তাহলে মাইটোসিস এবং মিওসিস কাদের মধ্যে হচ্ছে? প্রকৃত কোষের মধ্যে হচ্ছে, বা যারা ইউক্যারিওটিক সেল সেই ইউক্যারিওটিক সেলের মধ্যে এই মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে। আর যারা মিওসিস বা এই যে মিওসিস, এইটাও ইউক্যারিওটিক সেলের মধ্যেই হইতেছে। এবং আমাদের যারা কিনা প্রোক্যারিওটিক সেল অর্থাৎ আদিকেন্দ্রিক জীব, এবং যারা কিনা ধরেন নিম্ন শ্রেণীর প্রাণী, লোয়ার ক্লাস মানে সোসাইটিতে বিলং করে যারা, তাদের জন্য হচ্ছে আমাদের অ্যামাইটোসিস হবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যামাইটোসিস, রাইট? অ্যামাইটোসিস এটা কাদের হবে? নিম্ন শ্রেণীর জীবের জন্য, ঠিক আছে? তাহলে এই গেল মাইটোসিস, মিওসিস এবং অ্যামাইটোসিস, রাইট? এবার আসেন এই 3টা নিয়ে আমরা এই পুরা চ্যাপ্টারে ডিটেইলস আলোচনা করব। তার আগে আমরা একটু জেনে নিব যে অ্যামাইটোসিস নিয়ে আমাদের ছোট্ট কিছু কথা আছে, ঠিক আছে? কি আছে? ছোট্ট কিছু কথা আছে। আমরা অ্যামাইটোসিস চ্যাপ্টার 1-এ একবার পড়ছিলাম, তাই না? যে অ্যামাইটোসিস কেমনে কি হইতেছে, রাইট? অ্যামাইটোসিস আমরা ছোট্ট করে অ্যামাইটোসিস নিয়ে আলোচনা করে ফেলবো, কারণ অ্যামাইটোসিস থেকে আপনার গ নাম্বারে কোনো প্রশ্নই আসবে না, বরং এইটা আপনার খ নাম্বারে দেখা যাইতে পারে। এটা আপনার কোন নাম্বারে দেখা যেতে পারে? খ নাম্বারে দেখা যেতে পারে, ঠিক আছে? ওকে, আসেন অ্যামাইটোসিস নিয়ে একটু কথা বার্তা বলি। ওকে, অ্যামাইটোসিস নিয়ে প্রথম কথাবার্তা হচ্ছে এক একটা ছবি আঁকেন, ঠিক আছে? আমরা জানি এইটা ছিল আমার নিউক্লিয়াস বা একটা কোষের সেল, রাইট? একটা সেলের ভিতরে নিউক্লিয়াস। তাহলে এখান থেকে এরপর যেটা হবে, এই সেলের 2টা ভাগ হয়ে যাবে, রাইট? এরকম একটা
একটা ভাঁজ তৈরি হবে, একটা খাঁজ তৈরি হবে, যেই খাঁজ বা ভাঁজের কারণে সেলটা প্রায় দেখেন দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। এবং এই যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসের ভিতরে কি আছে ভাইয়া? অবশ্যই ডিএনএ আছে। এই ডিএনএ কি হবে? রেপ্লিকেশন হবে, অর্থাৎ নিউক্লিয়াসটা ডাবল হবে। হ্যাঁ, ডিএনএ রেপ্লিকেশন হবে, নিউক্লিয়াসটা ডাবল হইলো। আর নিউক্লিয়াস ডাবল হওয়ার পরে কি হবে? এই খাঁজটা ভেঙে যাবে এবং এখান থেকে নতুন দুইটা কোষ তৈরি হবে, নতুন দুইটা কোষ তৈরি হবে। তাহলে এই যে দেখেন অ্যামাইটোসিস প্রক্রিয়া কি হইলো? একটা কোষ বিভাজিত হয়ে একটা সেল বিভাজিত হয়ে কি তৈরি করলো? দুইটা আইডেন্টিক্যাল সেল, সরি ডটার সেল তৈরি করলো। দুইটা কি তৈরি করলো? ডটার সেল বা অপত্য কোষ, ডটার সেল অর অপত্য কোষ। অপত্য কোষ যে তৈরি করছে, ডটার সেল বা অপত্য কোষ যে তৈরি করছে, এখানে কোনো জটিল প্রক্রিয়া ছিল? আমরা মাইটোসিস যখন দেখবো, আমরা দেখবো যে অনেকগুলো ধাপ আছে মাইটোসিসে, বাট এখানে দেখেন কোনো ধাপ নাই, ডিরেক্টলি এরা বিভক্ত হয়ে গেছে। এটাই হচ্ছে আমার অ্যামাইটোসিস। আপনার জানা লাগবে কোনটা? আপনার জানা লাগবে অ্যামাইটোসিস কাদের মধ্যে হয়। আপনি একটু মনে রাখবেন যে অ্যামাইটোসিস ব্যাকটেরিয়ার মধ্যে হয়, ঠিক আছে? ব্যাকটেরিয়া, আমি যখন ব্যাকটেরিয়া পড়েছি তখন আমরা দেখছিলাম যে অ্যামাইটোসিস ব্যাকটেরিয়ার মধ্যে হয়। হ্যাঁ, তারপর ইস্ট, ছত্রাক, এদের মধ্যেও অ্যামাইটোসিস বিভাজন হতে পারে। তাহলে এই হচ্ছে আমার অ্যামাইটোসিস নিয়ে আলাপচারিতা। আসলে আমরা নেক্সটে যাই, নেক্সটে আমরা মাইটোসিস নিয়ে পাবো, ঠিক আছে? এই হচ্ছে আমার মাইটোসিস। মাইটোসিস থেকে আমাদের কি জানা লাগবে? মাইটোসিসের বৈশিষ্ট্য জানা লাগবে। হ্যাঁ, যে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মাইটোসিস, অর্থাৎ একটা মাইটোসিস আপনি কিভাবে চিনবেন এবং এই মাইটোসিসের ডেফিনেশনটা আসলে কি, এটা নিয়ে একটু আলোচনা করে আসেন। তাহলে প্রথম বিষয় হচ্ছে ভাইয়া মাইটোসিস কোষ বিভাজন, আমরা কোন কোষ বিভাজনকে বলবো, অর্থাৎ কোন সেল ডিভিশনটাকে আমরা মাইটোসিস বলবো? নাম্বার ওয়ান, যেই সেল ডিভিশনে একটা ক্রোমোজোম, অর্থাৎ আমাদের পার্ট কয়টা বলেন তো? দুইটা পার্ট, তাই না? একটা হচ্ছে ক্রোমোজোম আর একটা হচ্ছে নিউক্লিয়াস, রাইট? তাইলে মাইটোসিস হবে যেই কোষ বিভাজনে ক্রোমোজোম এবং নিউক্লিয়াস উভয়ই, এটা মাথায় রাখেন ভাইয়া, কি লাইন লিখতেছি একটু লক্ষ্য করেন, উভয়ই একবার বিভাজিত হবে। উভয় কয়বার বিভাজিত হবে? উভয় একবার বিভাজিত হবে। বুঝছেন কাহিনী? বুঝছেন? তাহলে এখানে কি হইলো? ক্রোমোজোমের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম, মানে যেই কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম দুইটাই একবার বিভাজিত হয়েছে। কয়বার? একবার বিভাজিত হয়েছে। যেহেতু দুইটাই একবার বিভাজিত হয়েছে, এই কারণে আরেকটা কথা মনে রাখেন, মানে ডিভাইড হয়েছে, একবার ডিভাইড হয়েছে, দুইটাই নিউক্লিয়াস এবং ক্রোমোজোম দুইটাই একবার ডিভাইড হয়েছে। দুই নাম্বার কথা হচ্ছে ভাইয়া, এখানে যেহেতু দুইটাই একবার বিভাজিত হয়েছে, এই কারণে যেই প্যারেন্ট সেলটা ছিল বা মাতৃকোষটা ছিল, প্যারেন্ট সেল বা মাতৃকোষটা ছিল, যেই মাতৃকোষ ছিল, এই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম নাম্বার, হ্যাঁ, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ও যেই ডটার সেলটা তৈরি হয়েছে বা অপত্য কোষটা তৈরি হয়েছে, ও অপত্য কোষ, এই দুইটারই ভাইয়া, এই দুইটারই ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। কি বললাম? বুঝা গেছে? বুঝা গেছে? তার মানে দুইটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য পেয়ে গেছে। একটা হচ্ছে নিউক্লিয়াস আর ক্রোমোজোম দুইটারই একবার করে বিভাজিত হবে, এবং যার কারণে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা, অর্থাৎ যেই সেলটা থেকে বিভাজিত হচ্ছে, যেই সেলটা বিভাজিত হচ্ছে তাকে আমরা কি বললাম? তাকে আমরা বললাম প্যারেন্ট সেল, প্যারেন্ট সেল। এবং যেই কোষটা তৈরি হচ্ছে বা সেলটা তৈরি হচ্ছে তাকে আমরা কি বললাম? তাকে আমরা বললাম ডটার সেল, রাইট? তাইলে এখানে প্যারেন্ট সেল আর ডটার সেলের মধ্যে, ক্রোমোজোম নাম্বার বা ক্রোমোজোম সংখ্যা সেম থাকবে, রাইট? এই কারণে এইটাকে বা মাইটোসিস বিভাজনকে আমরা একটা নাম দিয়েছি, এটাকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। সমীকরণিক কোষ বিভাজন। সমীকরণিক কোষ বিভাজন। তাহলে আমরা কেন সমীকরণিক কোষ বিভাজন বললাম? কারণ এইখানে যে মানে ডটার সেল এবং যে প্যারেন্ট সেল, এখানে ডটার সেল এবং যে প্যারেন্ট সেল, এই ডটার সেল এবং প্যারেন্ট সেলের মধ্যে ক্রোমোজোম সংখ্যা যেটা ছিল, এই ক্রোমোজোম সংখ্যা ছিল সমান, যেই কারণে এটাকে সমীকরণিক কোষ বিভাজন বলছি। ইংলিশে কি বলছি আমরা? ইংলিশে বলছি আমরা ইকুয়েশনাল সোনাল সেল ডিভিশন।
রাইট, ডান। তাহলে দেখেন আমাদের সমীকরণিক কোষ বিভাজন বা ইকুয়েশনাল কোষ বিভাজন বা সেল ডিভিশন ডান, তাই না? ইকুয়েশনাল সেল ডিভিশন ডান। তাহলে এবার আমাকে বুঝতে হবে যে এই যে সেল ডিভিশন, এই যে সেল ডিভিশন, হ্যাঁ, এই যে সেল ডিভিশন, এই সেল ডিভিশন কোথায় হচ্ছে ভাইয়া? এই সেল ডিভিশন কোথায় হচ্ছে? আপনি মনে রাখবেন লোকেশনটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, লোকেশন, লোকেশন কোথায় হবে? এটা হবে উদ্ভিদের সকল বর্ধিষ্ণু অঞ্চলে। এখন বর্ধিষ্ণু অঞ্চল মানে কি? যেগুলা গ্রোয়িং সাইড, যেখান থেকে দেহ বৃদ্ধি পাবে, যেমন ধরেন কাণ্ড বা স্টেম, যেমন ধরেন পাতার যে কচি অংশটা, ঠিক আছে, সেই কচি অংশটা, তারপর হচ্ছে ধরেন রুট, রাইট? তাহলে এই যে পার্টিকুলার জিনিসপত্রগুলা, এখান থেকে কিন্তু উদ্ভিদ বড় হয় বা উদ্ভিদের দেহটা বড় হয়। তাহলে এই জায়গাগুলোতে বেসিক্যালি মাইটোসিস কোষ বিভাজন হবে। কোথায় হবে? তাহলে আমরা বলতে পারি যে ভ্রূণ মুকুলে হইতে পারে, ভ্রূণ মুকুল, বা এটাকে বলা হয় প্লিউমিউল। তারপরে ধরেন হচ্ছে বর্ধিষ্ণু মূলে হইতে পারে, বর্ধিষ্ণু মূল, হ্যাঁ, বা কি গ্রোয়িং রুট। তাহলে এই জিনিসপত্রগুলা, এই জিনিসপত্রগুলোর মধ্যে কি হইতে পারে? এই জিনিসপত্রগুলোর মধ্যে মাইটোসিস কোষ বিভাজন হয়। এবার আমরা একটু টুকুস করে জেনে ফেলবো যে মাইটোসিস কোষ বিভাজনের ওভারঅল কয়টা ধাপ আছে, ওভারঅল কয়টা ধাপ আছে। তারপর আমরা এই ধাপগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাহলে 1 নাম্বার মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপটা, এক নম্বর যে ধাপটা, সেটাকে আমরা বললাম প্রোফেজ। সেটাকে আমরা কি বললাম? প্রোফেজ। মাইটোসিস কোষ বিভাজন অনেকগুলো ধাপে সম্পন্ন হয়। তাহলে 1 নম্বর ধাপটা হচ্ছে প্রোফেজ। 2 নম্বর ধাপটা হচ্ছে ভাইয়া প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ। 3 নম্বর ধাপটা হচ্ছে ভাইয়া মেটাফেজ। তারপরে আমরা জানি অ্যানাফেজ। দেন উই নো দিস ইজ টেলোফেজ। বাংলা ইংলিশ সবগুলাই সেম সেম আর কি। তাহলে দেখেন এই যে পার্টিকুলার জিনিসপত্রগুলো, এটা কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে মেটাফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, এগুলা কি জিনিস ভাইয়া? এগুলা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের, এগুলো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের ধাপ, রাইট? তাহলে মাইটোসিস কোষ বিভাজনের কয়টা ধাপ পাইলাম আমরা? 5টা ধাপ পাইলাম। এবার আমরা 5টা ধাপ নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। আসেন, প্রথম ধাপের নাম কি ভাইয়া? প্রোফেজ। প্রথম ধাপের নাম কি? প্রোফেজ। আসেন আমরা প্রোফেজের চিত্রটা এঁকে ফেলি, হ্যাঁ। তাহলে এই ধরেন আপনার সেল, ওকে, এটাকে একটু এই পাশে নিয়ে আসি। এই ধরেন আপনার সেল। তাহলে সেলের ভিতরে কি থাকবে? অবশ্যই একটা নিউক্লিয়াস থাকবে, রাইট? এই হচ্ছে আপনার নিউক্লিয়াস। আহা, ওয়েট আ সেকেন্ড, এটাকে ব্যবস্থা করা যাচ্ছে না, এটাকে ব্যবস্থা করে ফেলি। হুম, ওকে, এই আপনার নিউক্লিয়াস। দেন আমরা এখানে একটা সেলের বাউন্ডারি দিব, রাইট? এই হচ্ছে আপনার সেলের বাউন্ডারি, ডান। ওকে, তাহলে এই আপনার সেল এবং এই সেলের নিউক্লিয়াস। এবার সেলের নিউক্লিয়াসের ভিতরে কি থাকবে? নিউক্লিয়ার মেমব্রেন এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে ভিতরে আমরা অবশ্যই একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে নিউক্লিওলাস। এই হচ্ছে আমার নিউক্লিওলাস, এই হচ্ছে আমার নিউক্লিওলাস। এবার ভিতরে আমরা অবশ্যই নিউক্লিওপ্লাজম দেখতে পাবো, ছোট ছোট। এবার যেটা মেইনলি দেই নাই আমরা, সেটা হচ্ছে আমাদের ক্রোমাটিড, রাইট? ক্রোমাটিড দিতে হবে আমাদের। তাহলে এই, তারপরে এই, 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 তাহলে এই জিনিসগুলো কি হয়ে গেল? এই জিনিসগুলো হয়ে গেল ক্রোমাটিড। এবার আপনি এটাকে লেভেলিং করেন। কি করবেন? এটাকে আপনি লেভেলিং করেন। লেভেলিং মানে কি ভাইয়া? লেভেলিং মানে হচ্ছে আপনার, আপনি চিহ্নিতকরণ করবেন, তাই না? নিউক্লিয়ার মেমব্রেন এটা, ভাইয়া এইটা হচ্ছে নিউক্লিওলাস। এটাকে এইভাবে না দিয়ে আমরা একটা কাজ করব, আমরা এটাকে পরীক্ষার খাতায় এদিকে উপরে দিব। উপরে দেওয়ার পর এখান থেকে আমরা একটা তীর চিহ্ন দিয়ে বুঝাই দিব, ঠিক আছে? এই দিস ইজ দ্য পারফেক্ট ওয়ে। আপনি বাম পাশে ছবিটা আঁকবেন, ডান পাশের দিকে, ডান দিকে আপনি সবগুলো একসাথে লেভেলিং করবেন। তারপরে হচ্ছে ভাইয়া নিউক্লিয়াস দিলাম। তাহলে এইটা কি? এটা হচ্ছে ক্রোমাটিড তন্তু, তাই না? তারপরে হচ্ছে এগুলা কি ভাইয়া? এগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে আমরা একটু লিখে ফেলি। তাহলে দিস ইজ ক্রোমাটিড। তারপরে দিস ইজ নিউক্লিওলাস।
This is nuclear membrane. This is nucleoplasm. And this is cell wall or কোষ প্রাচীর। এবার আপনারা প্রশ্ন করুন, ভাইয়া এটা তো প্রাণী সরি উদ্ভিদের চিত্র আঁকলেন, প্রাণীদের চিত্র আঁকতে হবে না? না, আপনার আঁকা লাগবে না। আপনি পরীক্ষার খাতায় শুধু উদ্ভিদের চিত্র আঁকবেন। পরীক্ষার খাতায় কি আঁকবেন? শুধু উদ্ভিদের চিত্র এঁকে দিলেই হয়ে যাবে। এবার আসলে মেন কাহিনীতে যাই। মেন কাহিনী কোনটা? মেন কাহিনী হইলো যে এটার ভিতরে কি কি জিনিস হবে, অর্থাৎ প্রোফেজ ধাপটার মধ্যে কি কি জিনিস হবে। এক নাম্বার আপনি মনে রাখবেন যে প্রোফেজ ধাপ হচ্ছে সর্বপ্রথম ধাপ, এটা তো বাংলা কথা যেটা আপনারা আগে জানেন। এক নাম্বার কি? প্রোফেজ ধাপ হলো সর্বপ্রথম ধাপ। দুই নাম্বার কি? প্রোফেজ ধাপে আমাদের ক্রোমোজোমগুলা মোটামুটি লেভেলের ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার, দেখেন সেন্ট্রোমিয়ার আছে কিন্তু সেন্ট্রোমিয়ার ইনট্যাক্ট, সেন্ট্রোমিয়ার বাদ দিয়া দুই ভাগে ভাগ হয়ে গেছে, তাই না? ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায়। তাহলে আমরা বুঝলাম যে সেই ক্রোমোজোম গুলো কি হবে, সেন্ট্রোমিয়ারটা বাদ দিয়ে, সেন্ট্রোমিয়ারটা ইনট্যাক্ট থাকবে, সেন্ট্রোমিয়ারটা বাদ দিয়ে ওরা একটা ক্রোমোজোম দুইটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। কোন বরাবর? অনুদৈর্ঘ্য, হ্যাঁ, বা ভার্টিক্যালি, রাইট? সো এই বরাবর হচ্ছে তারা বিভক্ত হয়ে তারা হচ্ছে দুইটা ক্রোমাটিড তৈরি করবে। এখন এই ক্রোমাটিড গুলা কি ক্রোমাটিড হবে জানেন? এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। কি ক্রোমাটিড? এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। এখন আপনাদের মাথায় একটা কোটি টাকার প্রশ্ন আসছে না যে ভাই সিস্টার ক্রোমাটিড কি, ব্রাদার ক্রোমাটিড কি হয়? না, ব্রাদার ক্রোমাটিড হয় না। সিস্টার ক্রোমাটিড কি জিনিস? কোন ক্রোমোজোমের যদি ওই ক্রোমোজোমটার যে সেন্ট্রোমিয়ারটা আছে, এই সেন্ট্রোমিয়ারের বাদ দিয়ে যদি ওই ক্রোমোজোমের বডি দুইটা ভাগে ভাগ হয়ে দুইটা ক্রোমাটিড তৈরি করে, যদি ওটা একই ক্রোমোজোমের হয়, তাহলে ওইটাকে আমরা বলবো সিস্টার ক্রোমাটিড। তার মানে কি? তার মানে হচ্ছে একই ক্রোমোজোমের দুইটা বাহুকে আমরা বললাম সিস্টার ক্রোমাটিড। যদি ডিফারেন্ট ক্রোমোজোম হইতো, ডিফারেন্ট ক্রোমোজোমের দুইটা বাহুকে আমরা বলতাম নন সিস্টার ক্রোমাটিড। তাহলে সিস্টার ক্রোমাটিডে বিভক্ত হয়ে যাবে। এরপরে কি? এরপরে হচ্ছে ভাইয়া যে এখানে এখানে কি হবে জানেন? এখানে ক্রোমোজোম গুলাকে মোটামুটি একটা খাটো মোটা দেখা যাবে। ক্রোমোজোম গুলোকে খাটো ও মোটা দেখা যায়। এখন আপনারা প্রশ্ন করুন, ভাইয়া এটা তো হইলো না, আপনি এটা তো ভাই মেটাফিজে হয়। হ্যাঁ, মেটাফিজে হয়। এই প্রোফিজে প্রাইমারি অবস্থায় ক্রোমোজোম গুলো খাটো মোটা দেখা যায়, এই জন্য আপনি ক্রোমোজোম গুলো এখানে দেখতে পারেন। বাট সব থেকে খাটো মোটা কোথায় হয়? মেটাফিজে। সব থেকে ভালো দেখা যায় কোথায়? মেটাফিজে মোটা হয়। এরপর একটা কাহিনী আছে যে আগে বিজ্ঞানীরা মনে করতো যে এখানে পানি বিয়োজন হওয়ার, এখানে কি হওয়ার? এখানে পানি বিয়োজন হওয়ার একটা কাহিনী আছে। তার মানে ক্রোমোজোম গুলো প্রতিনিয়ত সংকোচন হয়। রিজন হচ্ছে এখান থেকে পানি বের হয়ে যায়। রিজন হচ্ছে কি? এখান থেকে পানি বের হয়ে যায়। এখান থেকে যে রিজন পানি বের হয়ে যাচ্ছে, এটা আসলে মেন রিজন না। পরবর্তীতে দেখা গেছে যে এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, এরকম একটা কথা আপনাদের বইয়ে লেখা আছে। ওকে, এরপরে কাহিনী হচ্ছে ভাইয়া যে এখানে আমরা বললাম যে ক্রোমোজোম গুলাকে আপনি খাটো মোটা পাবেন, যেই কারণে এই ক্রোমোজোম গুলাকে আপনি মাইক্রোস্কোপে, আন্ডার মাইক্রোস্কোপে দেখতে পারবেন। মাইক্রোস্কোপে দেখা যায়। তাহলে এইটার মেইন ফিচারটা কি? প্রোফেজের মেইন ফিচারটা হচ্ছে, আরেকটা জিনিস মাথায় রাখেন, প্রোফেজ হচ্ছে সব থেকে লম্বা ধাপ, সব থেকে দীর্ঘস্থায়ী। এটা কেমন? সব থেকে দীর্ঘস্থায়ী। আচ্ছা, এবার আপনাকে একটা দামি কথা বলি। দামি কথা কি? এখান থেকে কোন জিনিসটা না লিখলে হবেই না, এই যেটা প্রথমে লেখা দিছি যেটা, এইটাই ভাইয়া। অর্থাৎ এখানে দুইটা ক্রোমোটিডে যে বিভক্ত হচ্ছে, এই জিনিস আপনাকে জানা অবশ্যই লাগবে। ফর জি আইন এটাকে জানা লাগবে। তাহলে এই হচ্ছে আপনার একটা প্রোফেজের ধাপগুলা এবং এখানে ক্রোমাটিড গুলো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এরা কেমনে খাটো ও মোটা হচ্ছে, অর্থাৎ শর্ট এবং থিকেস্ট হচ্ছে? রিজন হচ্ছে এখানে একটা কনডেনসেশন হয়। আমরা জানি, আপনারা যদি একটু বুঝাই, আমরা জানি যে ক্রোমোজোম গুলা প্রথমে ক্রোমাটিন থাকে। ক্রোমাটিন মানে কি? একটা ডিএনএ সূত্র যার মধ্যে একটা কিছু প্রোটিন থাকে। কি থাকে? প্রোটিন থাকে। প্রোটিনের নাম হচ্ছে হিস্টোন প্রোটিন, তাই না? তাহলে এই হচ্ছে বেসিক্যালি ক্রোমাটিন। এবার এটা যখন আরো বেশি ঘন হয়, ব্যাপারগুলো আরো বেশি টাইটলি
প্রোটিনের সাথে প্যাঁচানো থাকে, হ্যাঁ, টাইটলি কয়েলড হয়, তখন এটা আস্তে আস্তে এরকম কন্ডেন্সড হয়ে খাটো এবং মোটা দেখা যায়। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে মূলত আলাপ। তাহলে এখানে কি হবে? কন্ডেনসেশন হবে, রাইট? কন্ডেনসেশন সবচেয়ে বেশি কোথায় হবে? অবশ্যই মেটাফেজে হবে। 2 নাম্বার আসেন। 2 নাম্বার হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজটা সব থেকে ক্ষণস্থায়ী। আমরা আগে প্রোমেটাফেজটা এঁকে ফেলি। ওকে, আচ্ছা, আমরা আরেকটু জিনিস জানি যে এখানে আমরা দেখলাম নিউক্লিওলাস এবং নিউক্লিওপ্লাজম দুইটারই অস্তিত্ব আছে, বাট আপনি মনে রাখবেন যে লাস্টের দিকে, শেষের দিকে এই ধাপের শেষের দিকে নিউক্লিওলাস ও মেমব্রেন দুইটাই চলে যায়। তার মানে এই ধাপের বা এই যে প্রোফেসের লাস্টের দিকে, লাস্ট ফেজে আমাদের নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন দুইটাই চলে যাবে। আসেন, কেন চলে যাবে? কারণ এইখানে একটা নতুন জিনিসের আবির্ভাব ঘটবে। অর্থাৎ এই যে আমরা কি আঁকতেছি এখন? আমরা আঁকবো এখন হচ্ছে প্রোমেটাফেজ। এই প্রোমেটাফেজের দশায় কি হবে? প্রোমেটাফেজ দশায় একটা বান্দা চলে আসবে। বান্দার নাম হচ্ছে, ও আচ্ছা, আমি এটা আগে এঁকে ফেলছি না, কোনো সমস্যা নাই, এই এই ডান। কি হবে এখানে? এখানে আমরা দেখব যে এখানে আমাদের একটা নতুন বান্দা চলে আসবে, নাম হচ্ছে স্পিন্ডল অ্যাপারেটাস। তাহলে ও আচ্ছা, এখানে তো নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, তার মানে আমাদের এটা দেওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, আমাদের এইটা দেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, তাহলে এখানে প্রথমে আমাদের একটা স্পিন্ডল যন্ত্র চলে আসবে। এই হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এবার আমরা একটা স্পিন্ডল যন্ত্রকে সুন্দর মতো ড্র করব। আমি জানি আমার আঁকার হাত খুবই বাজে, আপনাদের আঁকার হাত খুবই ভালো, তাই আপনারা নিজের মন মতো এঁকে নিন, ঠিক আছে? আপাতত এই গরিবের স্পিন্ডল যন্ত্র লক্ষ্য করেন। হুম, ওকে, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার একটা গরিবের স্পিন্ডল যন্ত্র, ঠিক আছে? তাহলে এখন এই যে স্পিন্ডল যন্ত্র চলে আসছে, তাহলে স্পিন্ডল যন্ত্র যেহেতু বা স্পিন্ডল অ্যাপারেটাস যেহেতু চলে আসছে, এইটার জন্য আমার বাইরের যে নিউক্লিয়ার মেমব্রেনটা ছিল চলে গেছে, নিউক্লিওলাস ছিল চলে গেছে। তাহলে এই পর্যায়ে প্রোমেটাফেজে প্রথম দিকে আমরা কি দেখব? নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন চলে যাচ্ছে, বাই বাই ডাটা। তাহলে এখন এই যে স্পিন্ডল ফাইবারটা আসলো, স্পিন্ডল ফাইবারের মধ্যে কি থাকবে? ক্রোমোজোম থাকবে। তাহলে এই হচ্ছে আমার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, এই হচ্ছে ক্রোমাটিড, রাইট? তাহলে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার ক্রোমাটিড। হ্যাঁ, তাহলে এখানে দেখেন অনেকগুলো সেন্ট্রোমিয়ার অনেকভাবে আছে, তাই না? এবার এখানে আরেকটা জিনিস লক্ষ্য করা যাবে যে আমরা জানি স্পিন্ডল অ্যাপারেটাসের মাঝ বরাবর একটা দাগ দিলে এইটার মাঝ বরাবর যে প্লেনটা তৈরি হয়, এই প্লেনের নাম হচ্ছে বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর প্লেন। বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর প্লেন। তাহলে আমরা আসেন আগে এটাকে লেভেলিং করে ফেলি, তাই না? তাহলে এই হচ্ছে আমার কোষ প্রাচীর, এই হচ্ছে আমার স্পিন্ডল অ্যাপারেটাস, দিস ইজ স্পিন্ডল ফাইবার, মানে এই পুরোটাই অ্যাপারেটাস। যদিও আমরা যদি একটু লক্ষ্য করি, তাইলে এইটাকে একটু সাইডে সরাই। হ্যাঁ, সাইডে সরাইলে যেটা হবে যে আমরা এখানে একটা দাগ দিয়ে দিতে পারবো। তাহলে এই যে পুরাটাই হচ্ছে স্পিন্ডল অ্যাপারেটাস, রাইট? তারপর দিস ইজ স্পিন্ডল ফাইবার, এন্ড আমরা এই যে জায়গাটাকে আমরা বলছিলাম বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর প্লেন, দিস ইজ ক্রোমাটিডস। হ্যাঁ, তাহলে আমরা এগুলো একটু লিখে ফেলি, তাহলে দিস ইজ ক্রোমাটিড, দিস ইজ স্পিন্ডল ফাইবার, this is equator plane or বিষুবীয় অঞ্চল। This is spindle apparatus বা স্পিন্ডল যন্ত্র। This is cell wall or কোষ প্রাচীর। দেখেন আমাদের কিছু করা শেষ, আমাদের লেভেলিং করাটা শেষ, তাই না? আচ্ছা, লেভেলিং করা শেষে আমরা যদি একটু দেখি যে এরপর আমরা কি শিখবো, এবার আমরা একটু দেখবো যে এখানে মেইন কাহিনীগুলো কি হয়। এখানে অনেকগুলো কাহিনী হয়, বুঝছেন? তাহলে প্রথম কাহিনীর নাম হচ্ছে এখানে স্পিন্ডল যন্ত্র আসবে এবং নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন চলে যাবে।
তাহলে 1 নাম্বার হচ্ছে ভাইয়া নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি, এবং একই সাথে খুবই ইম্পর্টেন্ট জিনিস ভাইয়া, স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটবে, অর্থাৎ স্পিন্ডল যন্ত্র চলে আসবে বা স্পিন্ডল অ্যাপারেটাস চলে আসবে। স্পিন্ডল যন্ত্র চলে আসবে, অ্যাপারেটাস মানে কি বলে, প্রেজেন্স অফ স্পিন্ডল অ্যাপারেটাস। এবার আসেন স্পিন্ডল যন্ত্রগুলা যেই তন্তু, স্পিন্ডল পুরাটা তো স্পিন্ডল যন্ত্র যেই তন্তু বা ফাইবারের সমন্বয়ে গঠিত, সেই ফাইবারগুলোকে আমরা কি বলবো, স্পিন্ডল ফাইবার। তাহলে স্পিন্ডল যন্ত্র গঠিত হবে কি দিয়ে, স্পিন্ডল যন্ত্র গঠিত হবে স্পিন্ডল ফাইবার দিয়ে, স্পিন্ডল ফাইবার দিয়ে গঠিত হবে, স্পিন্ডল ফাইবার দিয়ে গঠিত হবে। এখন এখানে একটা কাহিনী আছে ভাইয়া, দেখেন তো স্পিন্ডল ফাইবারের সাথে ক্রোমোজোম গুলো যুক্ত আছে না, স্পিন্ডল ফাইবারের সাথে কি আছে, ক্রোমোজোম গুলা যুক্ত আছে। এই যে স্পিন্ডল ফাইবারের সাথে যেই ক্রোমোজোম গুলো, অর্থাৎ যেই ফাইবারগুলো স্পিন্ডল ফাইবারের মধ্যে, যেই ফাইবারগুলা ক্রোমোজোমের সাথে যুক্ত, স্পিন্ডল ফাইবারগুলোর মধ্যে যেই ফাইবারগুলা ক্রোমোজোমের সাথে যুক্ত, অর ক্রোমোজোম যেই ফাইবারগুলোর সাথে যুক্ত হয়েছে, তাকে আমরা বলবো ট্র্যাকশন ফাইবার। ট্র্যাকশন ফাইবার, ট্র্যাকশন ফাইবার কি হবে, ট্র্যাকশন ফাইবার হবে ক্রোমোজোম সংযুক্তকারী, অর্থাৎ যেই ফাইবারগুলা ক্রোমোজোমের সাথে ক্রোমোজোম সংযুক্তকারী স্পিন্ডল ফাইবার। আচ্ছা, এবার আরেকটা জিনিস খেয়াল করেন তো ভাইয়া, যে এই যে স্পিন্ডল ফাইবারটার সাথে ক্রোমোজোমগুলো ট্র্যাকশন ফাইবারগুলোর মাধ্যমে ক্রোমোজোমগুলো স্পিন্ডল ফাইবার সংযুক্ত হইলো। এবার ক্রোমোজোমের কোন জায়গায় স্পিন্ডল ফাইবারগুলো সংযুক্ত হয়েছে, ক্রোমোজোমের ভাইয়া এই যে সেন্ট্রোমিয়ারটা ছিল, এই সেন্ট্রোমিয়ারে কি বলে স্পিন্ডল ফাইবার যুক্ত হয়েছে। কেমনে যুক্ত হয়েছে, এই স্পিন্ডল ফাইবারের সাথে ক্রোমোজোমগুলা সেন্ট্রোমিয়ার যুক্ত হওয়ার জন্য এখানে একটা প্রোটিন ছিল, এই প্রোটিনের নাম হচ্ছে ভাইয়া কাইনেটোকোর প্রোটিন। প্রোটিনের নাম কি, কাইনেটোকোর প্রোটিন। তাহলে কাইনেটোকোর প্রোটিনের মাধ্যমে এই যে স্পিন্ডল যন্ত্র, এই স্পিন্ডল যন্ত্রের সাথে ওই যে সেন্ট্রোমিয়ারটা, সেই সেন্ট্রোমিয়ারটা ভাইয়া সংযুক্ত হয়েছে। তার মানে এখানে কাইনেটোকোর কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা, যেটার মাধ্যমে সেন্ট্রোমিয়ার ওই স্পিন্ডল ফাইবারের সাথে সংযুক্ত হচ্ছে। তাহলে সেন্ট্রোমিয়ার যার সাথে সংযুক্ত হচ্ছে নাম হচ্ছে কাইনেটোকর, যার মাধ্যমে ট্র্যাকশন ফাইবারের সাথে সংযুক্ত হচ্ছে। আর যার সাথে সংযুক্ত হচ্ছে, স্পিন্ডল ফাইবারের সাথে সংযুক্ত হচ্ছে, ওই স্পিন্ডল ফাইবারটাকে বলা হবে ট্র্যাকশন ফাইবার। তাহলে এখানে আমরা আরেকটা টার্ম শিখলাম, টার্মের নাম কি, টার্মের নাম হচ্ছে কাইনেটোকোর প্রোটিন। দিস ইজ কাইনেটোকোর। ওকে, কাইনেটোকোর মাধ্যমে কি হবে, কাইনেটোকোরের মাধ্যমে স্পিন্ডল ফাইবারগুলো এখানে সংযুক্ত হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এইটা বুঝে থাকি, দেন আমরা একটু সামনের দিকে আগাবো। আমরা কি করবো, আমরা একটু সামনের দিকে আগাবো। ওকে, তাহলে আমরা একটু লিখে ফেলি, কাইনেটোকোর প্রোটিন। প্রোটিনের মাধ্যমে সেন্ট্রোমিয়ার স্পিন্ডল ফাইবার বা ট্র্যাকশন ফাইবারের দিকে, ট্র্যাকশন ফাইবারের সাথে সংযুক্ত থাকবে। বুঝে ফেললাম আমরা, হ্যাঁ। তাইলে এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট কি জিনিস, আপনি কি পড়বেন এখান থেকে, আপনি পড়বেন স্পিন্ডল যন্ত্র আসে, আপনি পড়বেন ট্র্যাকশন ফাইবার, আপনি পড়বেন কাইনেটোকোর। এই তিনটা জিনিস কিন্তু মাস্ট। তারপর ছবিটা আঁকবেন 3-এ-3। আসেন নেক্সটে যাই। নেক্সট আমাদের হচ্ছে মেটাফেজ। মেটাফেজটা ইন্টারেস্টিং, মেটাফেজটা আমরা একটু বর্ণনা করি। তাহলে মেটাফেজের শুরুতে আমরা একটা কোষ ঝিল্লি বা কোষ প্রাচীর এঁকে ফেললাম। এই কোষ প্রাচীরটা একটু বড় হওয়া উচিত, এই, ঠিক আছে। এরপরে আমাদের কি আঁকতে হবে, এরপরে আমাদের একটা স্পিন্ডল যন্ত্র আঁকতে হবে, তাই না।
আমরা এখান থেকে এই বরাবর স্পিন্ডল যন্ত্র আঁকলাম। ওকে, নাইস। তারপর আমরা একটা ইকুয়েটর প্লেন দিব, রাইট? এই হচ্ছে আমার মাঝখানের অংশ। ওকে, ডান। দেন আমরা একটু কারিগরি করব। কারিগরি মানে কি? একটা স্পিন্ডল যন্ত্র আঁকবো, এই এই দিস and this। যদিও ব্যাপারটা একা বেঁকা হয়ে গেছে, বাট আপনি একটু সাজিয়ে নিয়েন। তারপর হচ্ছে, আচ্ছা দাঁড়ান, আমরা এখান থেকে আরেকটা আঁকি, দিস দিস। ওকে, দেন দিস, ডান ডান ডান। তারপর আমরা এখান থেকে আরেকটা। তো দেখেন, মোটামুটি ভাবে আমাদের স্পিন্ডল যন্ত্র কিন্তু আঁকা শেষ। আপনারা একবার সাজায় গুছায় যা মন চায় আঁকেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে এবার আমরা এটার মধ্যে কি দিব? এটার মধ্যে আমাদের মানে আমাদের মাল মশলা দিব। তার মানে কি, আমাদের এখানে রাঁধুনি ধরেন মশলা টশলা এবার আপনি বসানো শেষ, এবার আপনি মেইন জিনিস দিবেন। কি দিবেন? এখানে নিউক্লিয়াস দিবেন, সরি সেন্ট্রোমিয়ার দিবেন। তারপর কি দিবেন? ক্রোমাটিড দিবেন। সেন্ট্রোমিয়ার দিবেন, ক্রোমাটিড দিবেন, তাই না? সেন্ট্রোমিয়ার দিবেন, ক্রোমাটিড দিবেন, সেন্ট্রোমিয়ার দিবেন, ক্রোমাটিড দিবেন। তাহলে কিন্তু দেখেন ব্যাপারগুলো হয়ে গেছে। এবার আপনি কি করবেন? এবার আপনি লেভেলিং করবেন, তাই না? তাহলে এই হচ্ছে আমার একটা জিনিস। তারপরে এই আরেকটা, দেন এগেইন দিস। তাহলে এই 4-5টা জিনিস হবে। তারপর আপনি এখান থেকে একটা দিতে পারেন। তাহলে এইটা কি আমাদের বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর প্লেন, তাই না? আমি বাংলায় লিখলাম এখন বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর প্লেন, রাইট? তারপর এটা কি ভাইয়া? এটা হচ্ছে ক্রোমাটিড আমাদের। এটা কি? এটা হচ্ছে ভাইয়া মেরু অঞ্চল বা পোল, ঠিক আছে? একটা পোল। এটা হচ্ছে ইকুয়েটর প্লেন, এটা হচ্ছে ওই ওই যে স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্রের পোল। তাহলে দিস ইজ মেরু অঞ্চল। তারপর এটা কি? সেল ওয়াল। ডান। দেখেন আমাদের লেভেলিং করা শেষ। এবার আসেন আমাদের এখানে কি হয় সেটা আমরা বুঝি। এখানে প্রথমে যেটা হবে, আমাদের ক্রোমোজোম গুলা যেটা ছিল বা ক্রোমাটিড গুলা ছিল, তারা কি করবে? তারা দেখেন এই যে অ্যানাফেজ বা সরি প্রোমেটাফেসে কি হয়েছিল? প্রোমেটাফেসে এখানে ক্রোমোজোম গুলা বিভিন্ন অবস্থানে ছিল, তাই না? একটা নিচে, একটা উপরে, হ্যাঁ, বিভিন্ন যা মন চায় তাই হয়েছে। এবার ওরা একটু ডিসিপ্লিনড হবে। ডিসিপ্লিন হয়ে ওরা সবাই মিলে মাঝখানের দিকে বা মাঝখানের প্লেনটার নাম কি? ইকুয়েটর প্লেন বা বিষুবীয় অঞ্চল। সবাই মিলে বিষুবীয় অঞ্চলে যাওয়া শুরু করবে। সবাই মিলে কি করবে? বিষুবীয় অঞ্চলে যাওয়া শুরু করবে। তাহলে এখানে আমরা লিখবো ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলের দিকে ধাবিত হবে। এই যে বুঝছেন, ক্রোমোজোম গুলো যে বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর প্লেনের দিকে ধাবিত হচ্ছে বা চলে যাচ্ছে, হ্যাঁ, দে আর গোয়িং টু দ্য ইকুয়েটর প্লেন, এই পুরো প্রসেসকে আমরা বলবো, দিস প্রসেস ইজ কল্ড মেটাকাইনেসিস। কি বলবো? মেটাকাইনেসিস বলবো। তাহলে এই যে প্রত্যেকটা ক্রোমোজোম তার বিষুবীয় অঞ্চলের দিকে চলে যাচ্ছে, এটার নাম হচ্ছে মেটাকাইনেসিস। বুঝলাম, মেটাকাইনেসিস ডান। এবার আসেন, আরো কি হয়? আরো এই জায়গায় ক্রোমোজোম গুলাকে আপনি সব থেকে খাটো এবং সব থেকে মোটা অবস্থায় পাবেন। কি করবেন? এখানে আপনি ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো এবং মোটা। টান। তার মানে কেন সব থেকে খাটো মোটা হইলো? কারণ এটার ভিতরে কন্ডেনসেশন হয়েছে। কি হয়েছে? কন্ডেনসেশন হয়েছে। তাহলে কন্ডেনসেশন কোন পদ্ধতিতে হয়? এটাও কিন্তু ভাই আমাদের মেটাফেজে হয়। তাহলে কি হইলো? কন্ডেনসেশন হইলো, তাই না? কেন হয়েছে? কারণ এখানে কন্ডেনসেশন হয়েছে, কন্ডেনসেশন। ওকে, ডান।
তাহলে দেখেন আমাদের মেটাফিজের যে মেইন আইডিয়াগুলো ডান। এবার আসেন একটা ইম্পর্টেন্ট কথা বলি। এই মেটাফিজের শেষের দিকে ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যাবে। কি হবে? মেটাফেজের শেষের দিকের ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যাবে। মেটাফেজের শেষের দিকের ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে দুইটা অপত্য ক্রোমোজোম চলে আসবে। দুইটা অপত্য ক্রোমোজোম মানে কি? মানে ধরেন এটা হচ্ছে প্যারেন্ট ক্রোমোজোম, তাই না? এটা তার সেন্ট্রোমিয়ার। এবার এই সেন্ট্রোমিয়ারটাকে আপনি ভাগ করে ফেলেন। ভাগ করলে কি হবে? এদিকে একটা ক্রোমোজোম পাবেন, এদিকে আরেকটা ক্রোমোজোম পাবেন। তাহলে এই যে নতুন দুইটা ক্রোমোজোম, এই নতুন দুইটা ক্রোমোজোমকে আমরা বললাম ডটার ক্রোমোজোম, আগেরটাকে বললাম প্যারেন্ট ক্রোমোজোম বা মাতৃ ক্রোমোজোম, অপত্য ক্রোমোজোম। বোঝা গেছে? তাহলে এখানে কি হয়? সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায়। বিভক্ত হয়ে কি তৈরি করে? বিভক্ত হয়ে তৈরি করে অপত্য ক্রোমোজোম বা ডটার ক্রোমোজোম। ডান। তাহলে আমাদের দেখেন এই পার্টটাও ডান। বুঝা গেছে? তাহলে আমাদের মেটাফেজ ডান, মেটাফেজ ডান। এবার আসেন তারপরে যাই। তারপরে হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজের সর্বপ্রথম একটা কথা লিখেন। এই অ্যানাফেজকে গতি পর্যায় বলা হয়। কি বলা হয়? অ্যানাফেজকে বলা হয় গতি পর্যায়। অ্যানাফেজকে বলা হয় গতি পর্যায়, এই কথাটা লিখেন। আচ্ছা, এরপরে আমরা একটু যাই। হ্যাঁ, ছবিটা আঁকবো আগে। এই হচ্ছে আমার জিনিসপাতি। তারপরে এইটার একটা স্পিন্ডল যন্ত্র আমাকে আঁকাইতে হবে। এবার তো মুশকিল, এটা কি? ওকে, নাইস। দেখেন, তাহলে আমরা একটা স্পিন্ডল যন্ত্র আঁকবো। হ্যাঁ, এবার স্পিন্ডল যন্ত্রটা আপনি এভাবে আঁকবেন। এই একটা পাতার মতো দিয়ে এভাবে আঁকবেন। হ্যাঁ, এই 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 এই। হ্যাঁ, ডান। দেখেন আমরা একটা স্পিন্ডল যন্ত্র এঁকে ফেলছি। তার মানে দেখেন এই অ্যানাফেজ পর্যায়ে কিন্তু আমি স্পিন্ডল যন্ত্রগুলা এরকম ভাবে দিলাম। কেন এরকম ভাবে দিলাম? পুরোপুরি দাগ কেন দিলাম না? কারণ এই অবস্থায় দেখা যায় অ্যানাফেজ পর্যায়ে বেসিক্যালি স্পিন্ডল যন্ত্রগুলা বিলুপ্ত হইতে শুরু করে এবং অ্যানাফেজের শেষ দিয়ে স্পিন্ডল যন্ত্রগুলো মোটামুটি ভাবে বিলুপ্ত হয়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের অ্যানাফেজ পর্যায়ে। হ্যাঁ, তাহলে অ্যানাফেজ পর্যায়ে দেখা যাবে আমাদের ওই যে আগে দেখেন একটা অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়ে গেছিল না? এই অপত্য ক্রোমোজোম গুলা বিষুবীয় অঞ্চল থেকে ওরা মেরু অঞ্চলের দিকে ধাবিত হবে। কি হবে? এই দেখেন একটা ক্রোমোজোম মেরু অঞ্চলের দিকে যাওয়া শুরু করছে, মেরু অঞ্চলের দিকে যাওয়া শুরু করবে। হ্যাঁ, মেরু অঞ্চলের দিকে যাওয়া শুরু করবে। এটা মেরু অঞ্চলে চলে গেছে। হ্যাঁ, এইটাও মেরু অঞ্চলে চলে গেছে। এইটাও মেরু অঞ্চল বা পোলার দিকে যাওয়া শুরু করবে। তাহলে এই যে একটা ক্রোমোজোম মেরু অঞ্চলের দিকে অর্থাৎ ইকুয়েটর প্লেন থেকে সরে আসলো, সরে ওর পোলার দিকে চলে যাওয়া শুরু করলো, এইটা হচ্ছে এই জন্য এটাকে গতি পর্যায়ে বলা হয়। কারণ এখানে ক্রোমোজোম গুলো মুভমেন্ট করে। কি করে? মুভমেন্ট করে, রাইট? ক্রোমোজোম গুলো তাদের বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর প্লেন থেকে সরে আসে। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা। আচ্ছা, আগে আমরা লেভেলিং করে ফেলি, তাই না? তাহলে এই হচ্ছে আমার সেল ওয়াল, দিস ইজ স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল অ্যাপারেটাস, দিস স্পিন্ডল অ্যাপারেটাস। দেন দিস ইজ ক্রোমাটিডস অর অপত্য ক্রোমোজোম, ক্রোমোজোম বলি আমরা এটাকে। তারপর আমরা একটা বিষুবীয় অঞ্চল দিয়ে নিই। এই হচ্ছে আমার বিষুবীয় অঞ্চল, ধরেন সে ফর এক্সাম্পল এই। এবার আসেন আমরা লেভেলিং করি। হ্যাঁ, ওকে। তাহলে এটার নাম হচ্ছে আমাদের সেল ওয়াল। তারপর এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম বা ক্রোমাটিডস আপনি বলতে পারেন। আপনি এটাকে বলবেন বিষুবীয় অঞ্চল। আপনি এইটাকে কি বলবেন? স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল যন্ত্রও বলতে পারেন। তাহলে যান, দেখেন আমাদের লেভেলিং শেষ। আসেন এখানে কি কি কাহিনী হয় এটা পড়ি। 1 নম্বর কাহিনী যেটা বললাম, এখানে যেটা হবে ক্রোমোজোম গুলো বা অবত্য ক্রোমোজোম লিখলে সব থেকে বেটার হয়। তারা বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যাওয়া শুরু করবে।
যাওয়া শুরু করে, যেই কারণে আমরা এটা কি বললাম, এটাকে আমরা বললাম গতি পর্যায়। এবার আপনি আরেকটা জিনিস মনে রাখবেন ভাইয়া, এই গন্তব্য পথে, এই যে গন্তব্য পথ, এই যে তার গন্তব্য পথ, এই গন্তব্য পথে ক্রোমোজোমগুলো বিভিন্ন ভাবে নানা রঙে নানা ঢঙে সাজা শুরু করে, ক্রোমোজোমগুলো বিভিন্ন আকার ধারণ করে। কি কি আকার ধারণ করে? এই গন্তব্যের পথে তারা, এই গন্তব্যের পথে তারা, এই গন্তব্য পথে তারা চারটা আকার ধারণ করে, বুঝছেন? ভি, এল, জে, আই, ইংরেজি VLJI, এই চার আকারের ধারণ করে। তার মানে এই গন্তব্য পথে তারা ইংরেজি VLJI ইত্যাদি অক্ষরের মতো লাগে, ঠিক আছে? ইত্যাদি, ইত্যাদি অক্ষরের মতো দেখতে লাগে। শেষ। নান, দেখেন আপনার কাহিনী কিন্তু শেষ। এই দুটো হচ্ছে মেইন পয়েন্ট, বুঝছেন? এবার আপনি এখানে এক্সট্রা কি লিখতে পারেন বলেন তো? কমন সেন্স ইউজ করেন। কোন নিউক্লিওলাস দেখতে পাচ্ছেন ভাই? কোন নিউক্লিও, সরি, মেমব্রেন দেখতে পাচ্ছেন? নিউক্লিয়ার মেমব্রেন নাই, তাহলে আপনি এটা লিখে দিলে এটা একটা বৈশিষ্ট্য হয়ে যাবে। সুতরাং কমন সেন্স ইউজ করেও আমরা কিন্তু না পেয়েও বৈশিষ্ট্য লিখতে পারি। তাহলে এই দুইটা হচ্ছে মেন, বাকি দুইটা হচ্ছে আপনারা লিখে নিন। একটা হচ্ছে নিউক্লিওপ্লাজম থাকবে না, একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না। দেখেন অ্যানাফেজ শেষ। অ্যানাফেজকে আমরা কি বললাম? গতি পর্যায়ে বললাম। এরপর আসেন টেলোফেজ। সবার লাস্ট ফেজটা হচ্ছে আমাদের টেলোফেজ। এই টেলোফেজে কি হবে আসেন দেখি। তার মানে আমরা দেখলাম যে আমাদের অলরেডি ক্রোমোজোম দুইটাকে আলাদা করা শেষ, তাই না? ক্রোমোজোম দুইটা দুই প্রান্তে চলে গেছে। এবার যেটা হবে, এই দুই প্রান্তে, এই দুই প্রান্তে আমার আবার দেখেন এই দুই প্রান্তে আবার আমাদের কি হয়ে যাবে? আবার আমাদের নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে দুই প্রান্তে আমাদের আবার নিউক্লিয়াস চলে আসবে। বাট তো হইলো না, তার ব্যবস্থা করতেছি। তাহলে এই দুই প্রান্তে আমাদের আবার নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস চলে আসবে, আবার এখানে একটা নিউক্লিয়াস চলে আসবে, মাঝখানে ক্রোমোজোমগুলো থাকতে থাকবে। এবার এই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন চলে আসছে, কিন্তু নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে কি থাকবে? নিউক্লিওলাস থাকবে। নিউক্লিওলাস থাকবে, এই জায়গায় এই যে ক্রোমোজোমগুলো বিদ্যমান আছে, দেখছেন? এই জায়গায় ক্রোমোজোমগুলো বিদ্যমান আছে, ক্রোমোজোমগুলো বিদ্যমান আছে, রাইট? তাহলে দেখেন আমাদের পার্টটা শেষ। হ্যাঁ, তাহলে এই জায়গায় মেন কাহিনী কি হবে ভাইয়া? মেন কাহিনী কি হবে আসেন ব্যাখ্যা করি। মেন কাহিনী হচ্ছে আমরা দেখছিলাম ক্রোমোজোমের ভিতর থেকে পানি চলে গেছিল, বা ক্রোমোজোমের ভিতরে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনও চলে আসছিল। ক্রোমোজোম দ্বয়, আমরা মনে রাখবো, ক্রোমোজোম বা অপত্য ক্রোমোজোম গুলো দুই প্রান্তে পৌঁছায়, দুই মেরুতে পৌঁছায়। এক নাম্বার। দুই নাম্বার কথা হচ্ছে ভাইয়া, এখানে পুনরায় 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 নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন এর আবির্ভাব ঘটে। বুঝছেন? তাইলে তাহলে কাহিনী কি হইলো? আগে আমরা দেখছিলাম ক্রোমোজোম গুলো দুই মেরুতে ছিল না, এবার ক্রোমোজোম গুলো সবাই দুই মেরুতে বা দুইটা পোলে চলে আসলো। পোলে চলে আসার পরে কি হইলো? এই ক্রোমোজোম গুলাকে ঘিরে আবার সেইখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস চলে আসলো। নিউক্লিয়ার মেমব্রেন আর কি চলে আসলো? নিউক্লিওলাস চলে আসলো। এই যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস চলে আসলো, এই যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস চলে আসলো, এই চলে আসার ফলে কি হইলো? দুই প্রান্তে দুইটা অপত্য কোষ সৃষ্টি হইলো। দুই প্রান্তে কি হইলো? দুইটা অপত্য কোষ সৃষ্টি হইলো, বা ডটার সেল তৈরি হলো, দুটি অপত্য কোষ সৃষ্টি হইলো। বা এটাকে অপত্য কোষ না বলে আপনি নিউক্লিয়াস বলেন, কারণ সাইটোকাইনেসিস এখনো হয় নাই। অপত্য নিউক্লিয়াস তৈরি হলো, ডান। তাহলে দেখেন আমাদের কিন্তু মানে
মাইটোসিসের এই পার্টটা শেষ, মাইটোসিসের এই পার্টটা শেষ। এটা কি চলে আসছে? ওকে, তাহলে দেখেন আমাদের মাইটোসিসের এই পার্টটা শেষ। হ্যাঁ, হবে। এখন আপনাদের কিছু এক্সট্রা ইনফরমেশন দিব, বুঝছেন? আপনাদের কিছু এক্সট্রা ইনফরমেশন দিব যেগুলো আপনাদের লাগবে। এক নাম্বার এক্সট্রা ইনফরমেশন ভাইয়া, এই যে এতক্ষণ ধরে আমরা কথাবার্তা বললাম, এগুলো কি ছিল বলেন তো? এই পুরা কথাবার্তাগুলো ছিল, এটা ক্যারিওকাইনেসিস ছিল, তাই না? ক্যারিওকাইনেসিস, এই দুইটা কথা একটু লিখে নেন, ক্যারিওকাইনেসিস। তার মানে আমরা মাইটোসিসকে দুইটা পদ্ধতিতে ভাগ করতে পারি বা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, যেটা মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, যেটা মানে কি নিউক্লিয়াসে, এতক্ষণ ধরে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন পড়লাম, নিউক্লিয়াসের বিভাজন। আর তার মানে এই যে পুরো ধাপ, এই পুরো ধাপে আমরা নিউক্লিয়াসটাকে ভাঙলাম। আর ফাইনালি আমরা সাইটোকাইনেসিস পাবো। সাইটোকাইনেসিস মানে হচ্ছে ভাইয়া সাইটোপ্লাজমের মানে বিভাজন। সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস মানে কি? সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। ডান, ঠিক আছে? সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। এই দুইটা একটু জানা লাগবে, এবং সাথে আপনার জানা লাগবে ভাইয়া এই জায়গায় এই যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছিল না, এই জায়গায় এই যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছিল না, এই স্পিন্ডল যন্ত্র কে তৈরি করে? মনে রাখবেন, এই যে স্পিন্ডল যন্ত্র, কই এই যে স্পিন্ডল যন্ত্র, এইটা ভাইয়া তৈরি করে, এইটা ভাইয়া তৈরি করে, এটা একটু লাগবে, হ্যাঁ এটা একটু লিখে নেন। এইটা ভাইয়া তৈরি করে মাইক্রোটিউবিউল, বা স্পিন্ডল যন্ত্র কি দ্বারা তৈরি হয়? মাইক্রোটিউবিউল দ্বারা তৈরি হয়। এটা কি? একটা হচ্ছে কোষীয় কঙ্কালের পার্ট, টিউবিউল। হ্যাঁ, এবার আরেকটা প্রশ্ন করেন, মাইক্রোটিউবুল কে তৈরি করে? এইটা আবার তৈরি করে সেন্ট্রিওল, সেন্ট্রিওল, ঠিক আছে? তাহলে এটা একটু দাগান, লিখে নেন। তাহলে মাইক্রোটিউবুল স্পিন্ডল ফাইবার তৈরি করে বা স্পিন্ডল যন্ত্র তৈরি করে, সেটা আবার করে হচ্ছে সেন্ট্রিওল। ডান। আমাদের দেখেন আমরা পড়ে ফেলছি সব, আমরা একদম মাইটোসিস পড়ে ফেলছি। এবার আসেন মাইটোসিসের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ মাইটোসিস, মাইটোসিসের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ মাইটোসিস। হ্যাঁ, তাহলে এটা আপনাদের পরীক্ষায় ঘ নাম্বারে আসে। পরীক্ষায় কত নাম্বারে আসে? এটা আপনাদের পরীক্ষায় ঘ নাম্বারে আসে। এখন এই ঘ নাম্বারের পার্টটা আপনাদের একটু শিখা লাগবে। ঘ নাম্বারে কি কি জিনিস লিখবেন আপনি, কেমন করে লিখবেন, ঠিক আছে? এখন আসেন এইটা একটু আপনাদেরকে পয়েন্ট অনুযায়ী আমি লিখে দিই, পয়েন্ট অনুযায়ী আমি লিখে দিই, তাহলে আপনাদের জন্য ইজিয়ার হবে। মাইটোসিসের গুরুত্ব বা তাৎপর্য, এক নাম্বার জিনিস লেখেন, আমার সাথে সাথে লিখেন। হ্যাঁ, এক নাম্বার লিখবেন নিম্নোক্ত মাইটোসিসের সংজ্ঞা দিবেন। প্রথমে সংজ্ঞা দিলেন, সংজ্ঞা দেওয়ার পরে বললেন এবার মাইটোসিসের গুরুত্ব নিম্নে বর্ণনা করা হলো। এক নাম্বার পয়েন্ট কি? এটা দেহ গঠন ও দৈহিক বৃদ্ধিতে সাহায্য করে। সাহায্য করে না তো, মাইটোসিস না হলে আপনার দেহ গঠন আর দেহ বৃদ্ধি হইতোই না। এক নাম্বার। দুই নাম্বার কি? দুই নাম্বারটা হচ্ছে ভাইয়া এইটা ক্রোমোজোম, ক্রোমোজোম, এটা ক্রোমোজোম এবং ক্রোমোজোম এর, হ্যাঁ ক্রোমোজোম এর সমতা রক্ষা করে। কারণ আমরা এটাকে ইকুয়েশনাল কোষ বিভাজন বলছিলাম। কেন বলছিলাম? কারণ এখানে ক্রোমোজোম একবার বিভাজিত হয়, এই কারণে ক্রোমোজোমের সমতা রক্ষা হয়। ক্রোমোজোমের সমতা রক্ষা হওয়া মানে কি বলেন তো? মানে হচ্ছে আপনার মানে আপনার ক্রোমোজোম সংখ্যা যা, আপনার পোলার বা মেয়ের ক্রোমোজোম সংখ্যাও সেম সেম হবে, তাই না? এটাই হচ্ছে ক্রোমোজোমের সমতা রক্ষা করা। তাহলে ক্রোমোজোমের সমতা রক্ষা করে। খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের রক্ষা করে। ডান। তারপর আমরা বলবো, তারপর আমরা বলবো যে এখানে কোষের একটা সেলের নির্দিষ্ট আকার ও আয়তন রক্ষা করে।
তাহলে কোষের নির্দিষ্ট আকার এবং আয়তন রক্ষা করাও হচ্ছে মাইটোসিসের ইম্পর্টেন্স। তারপর এটা কি হইতে পারে, আপনি যে ক্ষতস্থান, হ্যাঁ আপনি পড়ে যান, এই ক্ষতস্থান 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 কি বলে, ক্ষতস্থান পূরণ করে, তাই না? ক্ষতস্থান পূরণ করে। এরপরে ভাইয়া কি, এরপরে হচ্ছে আপনার বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা করে। আচ্ছা এটা 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 পরে, এটা ইম্পর্টেন্ট না, এটা লেখা লাগবে না, আপনি 6 নম্বরে লিখবেন হচ্ছে জননাঙ্গ সৃষ্টিতে ভূমিকা পালন করে। ঠিক আছে, তাহলে দেখেন ভাই আপনাদের পুরা এই যে 4-5টা 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্ট আপনারা ঘ নাম্বারে আসে, এবং আপনাদের বইয়ে কিন্তু এটা সাজানো নাই, বই ডিটেলস একটা মানে প্যারা দেওয়া আছে, ওই প্যারা পড়ার টাইম আপনার নাই ভাই। আপনি ক্লাসটা দেখবেন, এই যে 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্ট খাতায় নোট করবেন, পরীক্ষার আগে রিভাইজ দিয়ে চলে যাবেন, শেষ, ডান, পরীক্ষা শেষ। তার মানে ওই যে প্যারা, পুরা প্যারা, এই প্যারার কোনো দরকার নাই, আপনাদের একটা বড় প্যারা আছে বই দেখে নিন, তাহলে আমরা জাস্ট 6টা পয়েন্ট লিখে দিছি, এই 6টা পয়েন্ট আপনি জাস্ট মুখস্থ করেন এবং পরীক্ষা ঢেলে দিয়ে আসেন। একটু বোঝার চেষ্টা করেন, দেহ গঠন এবং দৈহিক বৃদ্ধিতে সাহায্য করে, তার মানে ফর্মেশন অফ বডি অ্যান্ড গ্রোথ অফ বডি, তাই না? তাহলে আপনাদের দেহের গঠন এবং দেহের বৃদ্ধিতে সাহায্য করবে, কারণ এটা বিভাজিত হতে হতে আপনাদের গ্রোয়িং, বললাম না, গ্রোয়িং পার্টস অফ দ্য মানে বডি, এই জায়গায় হচ্ছে মাইটোসিস হয়। তারপরে ক্রোমোজোমের সমতা রক্ষা হয়, তার মানে ইকুইলিব্রিয়াম অফ ক্রোমোজোম, ক্রোমোজোম মানে প্যারেন্ট সেলে যতগুলা, ডটার সেলেও ততগুলা, এই জন্য এটাকে আমরা বললাম ইকুইলিব্রিয়াম অফ ক্রোমোজোম, ক্রোমোজোমের সমতা রক্ষা করতেছে। তারপরে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করে, তার মানে যতগুলা মানে নিউক্লিয়াসটা কত বড় হবে, নিউক্লিয়াসটা কয়টা থাকবে, সাইটোপ্লাজম কয়টা থাকবে, একটা সাইটোপ্লাজমের ভিতর কয়টা নিউক্লিয়াস থাকবে, এই যে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এদের মাঝখানে যে একটা ইকুইলিব্রিয়াম, এটা নির্ণয় করে কি, এটা নির্ণয় হচ্ছে মাইটোসিস। নির্দিষ্ট অর্থাৎ স্পেসিফিক সাইজ, তারপরে স্পেসিফিক সাইজ, শেপ এবং ভলিউম অফ আ সেল, অর্থাৎ একটা সেলের ভলিউম, সাইজ, শেপ ইত্যাদি নিয়ন্ত্রণ করে কে, ইত্যাদি নিয়ন্ত্রণ করে হচ্ছে মাইটোসিস। তারপরে ক্ষতস্থান পূরণ করে বা ওন্ড হিলিং করে, তাই না? তার মানে আপনি যদি ব্যথা পান, ওই জায়গায় তো চামড়া পরিণত করতে হবে, তাহলে ওটা করে কি, ওটা করে মাইটোসিস। তারপরে জননাঙ্গ সৃষ্টি, অর্থাৎ জার্ম সেল বা জার্ম বডি ক্রিয়েট, এবং জার্ম সেলের যে সংখ্যা বা নাম্বার ইনক্রিজ, এইটাও করে কি, এটাও করে মাইটোসিস। তার মানে দেখেন আমাদের মাইটোসিস শেষ, মিওসিসে আসেন। ওকে, আমরা এখন মিওসিস পড়বো, ঠিক আছে? আচ্ছা, আগে আপনারা বলেন মাইটোসিস বুঝছেন কিনা, হ্যাঁ মাইটোসিস বুঝছেন কিনা, হ্যাঁ মানে মাইটোসিসের যেই পার্টগুলো, এগুলো আপনারা জাস্ট একবার আপনাদের, আমরা পুরা স্লাইডে আমরা শুরু করছিলাম মাইটোসিস মিওসিস থেকে, তাই না? মাইটোসিস মিওসিস এবং সাথে আমরা পড়ছিলাম অ্যামাইটোসিস। এই অ্যামাইটোসিস পড়ার সময় আমরা বলছিলাম যে অ্যামাইটোসিসের মধ্যে কোনো ধরনের জটিল প্রক্রিয়া ঘটে না, অ্যামাইটোসিসের মধ্যে কি করে না, কোনো ধরনের জটিল প্রক্রিয়া ঘটে না, এবং এই জটিল প্রক্রিয়া ছাড়াই কোষ দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। তারপর আমরা মাইটোসিস পড়ছি, মাইটোসিসের 5টা ধাপ পড়ছি, এবং খুবই ইম্পর্টেন্ট দুইটা কথা পড়ছি, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কি ছিল, নিউক্লিয়াসের বিভাজন ছিল। সাইটোকাইনেসিস কি ছিল, সাইটোপ্লাজমের বিভাজন ছিল। তাহলে নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজন দুইটাই আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করলাম, এবং দেন আমরা দেখেন মাইটোসিসের 5টা ধাপ যেগুলা, সেগুলা একদম ডিটেলসে পড়াশোনা করার চেষ্টা করেছি। ওকে, দেন আসেন আমরা একটু মিওসিস পড়ি। প্রথম কথা, এই মিওসিসের কিছু বৈশিষ্ট্য আপনাদের পরীক্ষায় আসে মাইটোসিসের মতো। আমরা লিখব যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মিওসিসের, মিওসিসের মধ্যে যেটা হবে না, এখানে কোষের যে ক্রোমোজোম, ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যাবে। কি হইলো, এখানে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে, অর্থাৎ আমাদের যে প্যারেন্ট সেলটা ছিল, সেই প্যারেন্ট সেলটার ক্রোমোজোম সংখ্যা, বা প্যারেন্ট সেল থেকে অপত্য কোষ বা ডটার সেলের যে ক্রোমোজোম মানে সংখ্যাটা, অর্থাৎ ডটার সেল বা অপত্য কোষের যে নতুন যে কোষটা হচ্ছে, সেইটার যে ক্রোমোজোম সংখ্যা ছিল, সেইটা মাতৃকোষ বা প্যারেন্ট সেলের ক্রোমোজোম সংখ্যা থেকে অর্ধেক হয়ে যাবে। ক্রোমোজোম সংখ্যা থেকে কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। এটা কেন হয়, কারণ আমরা দেখছিলাম যে মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম দুইটারই একবার করে বিভাজন হচ্ছে, বাট এখানে নিউক্লিয়াসের একবার বিভাজিত হলেও
কিন্তু ক্রোমোজোমের পরপর দুইবার বিভাজিত হয়। এরকম একটা কথা আপনাদের বইয়ে আছে। এরপরে আসেন এই যে আমাদের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা থেকে অর্ধেক হয়ে গেল। এটা হওয়ার জন্য এটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে, এটাকে বলা হয় রিডাকশনাল সেল ডিভিশন, বা বাংলাতে হচ্ছে হ্রাসমূলক বিভাজন। আপনাদের মাঝে মাঝে এটা 2 নম্বরের প্রশ্ন করে যে মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়, মিওসিসকে কি বলা হয়, মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়। এবার আমরা একটু শিখি যে মিওসিসের কাহিনীটা কি হয়। মিওসিস প্রক্রিয়া ভাইয়া দুইটা পদ্ধতি সম্পন্ন হয়। একটা হচ্ছে মিওসিস মানে ওভারঅল মিওসিসটা ভাইয়া দুইটা পদ্ধতিতে সম্পন্ন হয়, দুইটা ধাপে সম্পন্ন হয়। একটা হচ্ছে মিওসিস 1, একটা হচ্ছে মিওসিস 2। এই যে মিওসিস 1 ভাইয়া, এই মিওসিস 1 মূলত ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। এখানে মূলত কি হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। আর এই মিওসিস 2 তে বেসিক্যালি ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এটা বেসিক্যালি মাইটোসিস কোষ বিভাজনের মতোই, এখানে কি হয়, ক্রোমোজোম সংখ্যা সমান। এবার পরীক্ষায় মিওসিস আসতে কি করবেন, পরীক্ষায় মিওসিস ঘ নাম্বারে আসতে পারে। এই তথ্যগুলা দিবেন এবং সাথে একটা চিত্র আঁকবেন। কি চিত্র আঁকবেন এইটা দেখাইতেছি। আচ্ছা, এটা মিওসিসের গুরুত্ব আমরা এইটা একটু দেখাই, চিত্রটা কি আঁকবেন এটা একটু দেখাই। হ্যাঁ, এটা একটু ছোট করি, ছোট করে এটাকে ক্রোমোজোমের পাশে নিয়ে আসি। আপনাদের চিত্রটা দেখাইতে যাচ্ছি। না, আসেন চিত্রটা দেখি। ওকে, ফার্স্ট অফ অল যেটা হবে যে এখানে 2n থাকবে, রাইট। আমাদের মনে রাখবেন একটা জিনিস, মনে রাখবেন হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুইটা আইডিয়া আছে, বুঝছেন। হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুইটা আইডিয়া আছে। এই আইডিয়াটাকে আপনাকে একবার বুঝাই, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। আচ্ছা, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড আইডিয়াটা কি মনে রাখবেন, হ্যাপ্লয়েড হচ্ছে এক সেট ক্রোমোজোম। হ্যাপ্লয়েড মানে কি, হ্যাপ্লয়েড হচ্ছে এক সেট ক্রোমোজোম। হ্যাপ্লয়েড হচ্ছে ভাইয়া এক সেট ক্রোমোজোম। এটাকে আমরা সাধারণত এক সেট ক্রোমোজোম, এটাকে আমরা সাধারণত এন দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি, এন দ্বারা। তার মানে কোন প্রাণীর মধ্যে যদি এক সেট ক্রোমোজোম যেটা কিনা মাতা অথবা পিতা থেকে আসছে তাকে আমরা বলি হ্যাপ্লয়েড। আর ডিপ্লয়েড হবে যাদের মধ্যে 2 সেট ক্রোমোজোম থাকবে। ডিপ্লয়েড কি হবে, ডিপ্লয়েড। ডিপ্লয়েড ডিপ্লয়েড কারা হবে, ডিপ্লয়েড হবে যাদের মধ্যে 2 সেট ক্রোমোজোম থাকবে। এটাকে আমরা 2n দ্বারা প্রকাশ করি। মনে রাখবেন আমাদের সকল দেহকোষের মধ্যে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আছে। তার মানে জননাঙ্গ এটার মধ্যে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা আছে। তার মানে 2n বা 2 সেট, একটা সেট আসছে পিতা থেকে, একটা সেট আসছে মাতা থেকে। তাহলে এইগুলো সকল ক্রোমোজোম গুলো কি হবে, 2 সেট ক্রোমোজোম থাকবে আমাদের দেহকোষের মধ্যে, বা যেটা হবে ডিপ্লয়েড, তাই না। তার মানে মিওসিস কোষ বিভাজন কোথায় হচ্ছে জানেন, মিওসিস কোষ বিভাজন প্রথমত হবে প্রাথমিক জনন কোষ বা প্রাথমিক জনন মাতৃকোষে। ইংলিশে কি বলে, ইংলিশে বলে প্রিমোর্ডিয়াল জার্ম সেল। হ্যাঁ,
প্রিমোর্ডিয়াল জার্ম সেল। এখান থেকে কি বলে, এখান থেকে হচ্ছে বিভাজন শুরু হইলো। এটা প্রথমে বিভাজিত হবে, এটা প্রথমে বিভাজিত হয়ে ভাই দুইটা কোষ তৈরি করবে। তার প্রাথমিক জনন কোষ, এটা বিভাজিত হয়ে আমাদের তৈরি করবে শুক্রাণু, তৈরি করবে শুক্রাণু ধরু। এটার প্রথমে অবশ্যই ডিপ্লয়েড থাকবে, এখানে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হবে, বা এটাকে বললাম জনন কোষ। এটা অবশ্যই কি থাকবে, হ্যাপ্লয়েড হবে। হ্যাঁ, তাহলে দেখেন এই জায়গায় দেখেন 2n থেকে n চলে আসলো না, কি হইলো, 2n থেকে n চলে আসলো। এই যে 2n থেকে n চলে আসলো, এই 2n থেকে n আসার ফলেই মানে কি, মানে হচ্ছে দুই সেট ক্রোমোজোম এক সেট হয়ে গেল, দুই সেট ক্রোমোজোম এক সেট হয়ে গেল। এই যে দুই সেট ক্রোমোজোম এক সেট হয়ে গেল, এটাকে এই জন্য আমরা বলতেছি এখানে হ্রাসমূলক বিভাজিত হয়েছে, বা কি বলে, মাতৃকোষ থেকে ক্রোমোজোম সংখ্যা যখন অপত্য কোষে আসছে তখন এটা অর্ধেক হয়ে গেছে, মাতৃকোষ থেকে ক্রোমোজোম সংখ্যা যখন অপত্য কোষে আসছে তখন এটা অর্ধেক হয়ে গেছে। এই জন্যই আমরা মিয়োসিস কোষ বিভাজনকে কি বলছিলাম, এই জন্য আমরা মিয়োসিস কোষ বিভাজন থেকে হ্রাসমূলক বিভাজন বলছিলাম। এবার এই শুক্রাণু থেকে মিয়োসিস 2 হবে, এখান থেকে ধরেন আরো শুক্রাণু তৈরি হইলো, যেটা হবে এখানে আরেকটা এন, এখানে আরেকটা এন, তাই না, এখানে আবার ডিম্বাণু আরেকটা তৈরি হইলো এন, এখানেও এন। তাহলে দেখেন একটা কোষ থেকে যেটা 2n ছিল, এখান থেকে 4টা কোষ তৈরি হচ্ছে এন 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 এন, তাই না। তাহলে এই হচ্ছে মূলত আমাদের মিয়োসিস কোষ বিভাজনের আইডিয়া, মিয়োসিস কোষ বিভাজনের আইডিয়া, বুঝছেন। তাহলে আমরা যদি একটু ব্যাখ্যা করি, শর্টকাটে লিখি, শর্টকাটে কি জিনিস ছিল, 2n ছিল, 2n থেকে আমাদের প্রথমে এন হয়েছে দুইটা, তাই না, এন এন হয়েছে। এবার এই এন গুলা বিভাজিত হয়ে আরো দুইটা এন তৈরি করছে। কারণ এটার কাহিনী কি বলেন তো, আমি আপনাকে বলছিলাম যে মিয়োসিস কোষ বিভাজন দুইটা বলতে হয়, একটা হচ্ছে মিয়োসিস 1, একটা হচ্ছে মিয়োসিস 2। মিয়োসিস 1 এর মধ্যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, দিস ইজ মিয়োসিস 1 বিভাজন, যেখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে। এরপর দেখেন মিয়োসিস 2 তে কি হয়, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, দিস ইজ মিয়োসিস 2, যেখানে ক্রোমোজোম সংখ্যা সমান আছে, ক্রোমোজোম সংখ্যা সমান আছে। তার মানে আলটিমেটলি আপনি আমাকে বলেন যে এখানে কয়টা কোষ তৈরি হইলো, এখানে কয়টা কোষ তৈরি হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে মিয়োসিস কোষ বিভাজনে ভাইয়া, মিয়োসিস কোষ বিভাজনে মিয়োসিসে একটি কোষ থেকে ভাইয়া 4টি কোষ তৈরি হয়, 4টি কোষ তৈরি হয়, যারা প্রত্যেকেই হ্যাপ্লয়েড আর মাতৃকোষটা ডিপ্লয়েড। ডান, বোঝা গেছে। আর মাইটোসিসে কি হয়, মাইটোসিসে হচ্ছে আমাদের হ্যাঁ কি বলে, মাইটোসিসের ডিপ্লয়েড কোষগুলা বিভাজিত হয়ে ডিপ্লয়েড সেল তৈরি করে, একটা থেকে দুইটা, একটা থেকে দুইটা, আর এখানে একটা থেকে 4টা। মানে মাইটোসিসে একটা থেকে দুইটা হবে, আর এখানে কি হবে, একটা থেকে 4টা হবে। ডান, শেষ। দেখেন আমাদের মিয়োসিস শেষ। এবার আমরা মিয়োসিসের গুরুত্বে চলে আসি। আচ্ছা, বলেন তো যে মিয়োসিসের গুরুত্ব কি, মানে একটা প্র্যাকটিক্যাল সেন্স ভাবেন, যে সকল মানুষের দেহের কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ডিপ্লয়েড বা 2n, তাহলে এই কোষের মাতৃকোষ, প্রাথমিক জনন মাতৃকোষ হচ্ছে 2n। এবার এইটা যদি মিয়োসিস না হয় এখানে মাইটোসিস হইতো, তাহলে কি হইতো, এই দুইটা শুক্রাণু এবং ডিম্বাণু দুইটাই 2n হইতো, তাই না, দুইটাই কি হইতো, 2n হইতো। এবার জাইগোট গঠন হয় কেমন, শুক্রাণু ডিম্বাণু দুইটা মিলে না, শুক্রাণু ডিম্বাণু দুইটা মিলে, মিলে কি তৈরি হয়, মিলে তৈরি হয় জাইগোট, তাই না, মিলে তৈরি হয় জাইগোট। এই জায়গা থেকে কি তৈরি হয়, জায়গা থেকে ভ্রূণ তৈরি হয়। এবার আপনি চিন্তা করেন যে এইটা যদি 2n হইতো আর এইটাও যদি 2n হইতো, তাহলে ভাই জাইগোট তো 4n হয়ে যেত, হয়তো আর মানুষ হইতো না, হয়তো হইতো এলিয়েন, তাই না। তাহলে 4n তো হওয়া যাবে না। আবার ধরেন জাইগোট 4n, জাইগোট 4n, তাহলে ওই তো একবার মানুষ হবে, তার মানে এখান থেকে আরেকটা দেহকোষ আসবে, যেটা হবে 4n। তার মানে এই যে দেহকোষটা, এই দেহকোষ থেকে বা সেম ভাবে ওর যে প্রাথমিক জনন মাতৃকোষ, এইটাও 4n হবে, যেহেতু জাইগোটে যত হয় ওর পুরা দেহে ততগুলাই হয়। তাহলে প্রাথমিক জনন কোষ এখানেও যদি 4n হইতো, আবার যদি এটা মাইটোসিস বিভাজন হইতো, তার মানে শুক্রাণু ডিম্বাণু এই দুইটাই আবার 4n হইতো। শুক্রাণু ডিম্বাণু যদি 4n হইতো, তাহলে আবার জাইগোট এটা গিয়ে কি হয়ে যেত, 8n হয়ে যেত। আপনি বুঝতেছেন, তার মানে সবকিছু বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। এইটা যদি না হয়, এই কারণে প্রাথমিক জনন মাতৃকোষের শুক্রাণু, মানে প্রাথমিক জনন মাতৃকোষ থেকে যখন জনন কোষ তৈরি হচ্ছে তখন মিয়োসিস হয়ে গিয়েছে, তার মানে অর্ধেক হয়ে গিয়েছে, শুক্রাণু ডিম্বাণু দুইটাই হ্যাপ্লয়েড হয়েছে। এরা যখন জাইগোট গঠন করছে, নিষেকের মাধ্যমে মিলিত হয়েছে, তখন জাইগোটটা 2n হয়েছে। তার মানে দেখেন জাইগোট আর প্রাথমিক মাতৃকোষ দুইটাই কিন্তু সেম আছে। এই যে প্রজাতির ভিত্তিতে, প্রজাতি থেকে প্রজাতিতে, বংশ থেকে বংশতে ক্রোমোজোম সংখ্যা সমান রাখতেছে, স্থিতিশীল রাখতেছে, তাই না, সমান তো না, সমতা রক্ষা করতেছে, স্থিতিশীল রাখতেছে, এটাই হচ্ছে ভাইয়া মিয়োসিসের কাজ। তাহলে আমরা একটু মিয়োসিসের ইম্পর্টেন্সটা লিখে নেই, আপনাদের পরীক্ষায় মিয়োসিসের ইম্পর্টেন্স জিজ্ঞাসা করে, হ্যাঁ, পরীক্ষাতে মিয়োসিসের ইম্পর্টেন্স জিজ্ঞাসা করে। আসেন মিয়োসিসের ইম্পর্টেন্সটা পড়ে ফেলি।
ওকে, স্যার এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ মিওসিস। আসেন লিখি যে ইম্পর্টেন্স অফ মিওসিস কি কি আছে, পরীক্ষা একটু লিখে দেন কষ্ট করে, হ্যাঁ মুখস্থ করে কষ্ট করে একটু লিখে দেন। ওকে, 1 নম্বরে আসেন। ধরু ওকে, 1 নম্বর আসেন, মিওসিসের মাধ্যমে কি হচ্ছে বলেন তো, প্রাথমিক জনন কোষ থেকে জনন কোষ তৈরি হচ্ছে। তার মানে 1 নম্বর বৈশিষ্ট্য বা ইম্পর্টেন্স হচ্ছে জনন কোষ সৃষ্টি করা। জনন কোষ সৃষ্টিতে মিওসিস ভূমিকা রাখে। 2 নম্বর কাহিনী কি? 2 নম্বর কাহিনী হচ্ছে ভাইয়া, ক্রোমোজোম সংখ্যা কনস্ট্যান্ট বা ধ্রুব রাখে। তার মানে প্রজাতি থেকে একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতিতে যাতে ক্রোমোজোম সংখ্যা 4 এর না হয়ে যায়, তাহলে তো মানুষ হইব না ভাই, 11 হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখতেছে। ধ্রুব রাখে। 3 নম্বর কথা কি, প্রজাতির স্বকীয়তা বজায় রাখে বা স্পিসিসের যে একটা নিজস্ব বৈশিষ্ট্য, আপনার ছেলে যে মানুষই হবে ওইটা বজায় রাখতেছে কে? বজায় রাখতেছে মিওসিস। প্রজাতির স্বকীয়তা বা আইডেন্টিটি বজায় রাখে। 4 নম্বর কি ভাইয়া? 4 নম্বরটা হচ্ছে ভাইয়া, বৈচিত্র্যের সৃষ্টি করে। আপনারা বড় হইলে জানবেন যেখানে ক্রসিং ওভার হয়, যখন ক্রসিং ওভার হয় তখন এই বৈচিত্র্যটা সৃষ্টি হয়। তাহলে বৈচিত্র্যের সৃষ্টি করে। 5 নম্বর হচ্ছে ভাইয়া, বংশ বৃদ্ধিতে সহায়তা করে। ডান। দেখেন, এই যে 4-5টা কথাবার্তা, এই 4-5টা কথাবার্তা যদি আপনি লিখে আসেন, তাইলে আপনার এখান থেকে নাম্বার কাটা যাবে না। তাহলে মিওসিসের গুরুত্ব আমরা পড়ে ফেলছি। দেখেন আমাদের কিন্তু পড়ালেখা ডান, হ্যাঁ পুরা স্লাইড গুলোতে আমরা পুরা চ্যাপ্টারটা কভার করার চেষ্টা করেছি, ঠিক আছে। ওকে ওকে, সো আমরা নেক্সটে যাই। নেক্সটে আমাদের কিছু নাই, হ্যাঁ নেক্সট আমাদের এই স্লাইডটা শেষ। আমরা মূলত এই পুরো চ্যাপ্টারটা কভার করার চেষ্টা করেছি খুবই কম টাইমের মধ্যে, যেহেতু চ্যাপ্টারটা লেস ইম্পর্টেন্ট না, এখান থেকে আপনি অবশ্যই একটা সিকিউ পাবেন এবং খুব সহজ, খুব কষ্ট কম করার মাধ্যমে একটা সিকিউ পাবেন। সো এইগুলো হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টারের কথাবার্তা। দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং টিল দেন আপনারা এটা পুরোটা নোট করবেন, নোট করে আপনারা দেখবেন যে এটাতে কোনো প্যারা আছে কিনা। সুতরাং এটাতে কিন্তু প্যারা নাই, আপনারা জাস্ট পরীক্ষাটা ভালো করে দেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। Okay, done. Thank you.